নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ মাই ভয়েস চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। দুদিন আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই আমি ভিডিও দিতে পারিনি। আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে একটু স্টেবল আছে শরীরটা। বন্ধুরা, আপনারা জানেন যে গতকাল ভারতবর্ষে যে দুটি নির্বাচন হয়েছিল, বিধানসভা নির্বাচন, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র, এবং তার সাথে বেশ কিছু উপনির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে কিন্তু ফলাফল বেরিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডে যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তারা কিন্তু জয়ী হয়েছে। এখানে বিজেপি কিন্তু সুবিধা করতে পারেনি, কেননা তাদের মনে করা হচ্ছিল এখানে কিন্তু তারা জিতবে, কিন্তু এখানে তারা সুবিধা করতে পারেনি। কিন্তু মহারাষ্ট্রে যেখানে 50-50 গেম ছিল, সেখানে কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে এনডিএ কিন্তু জয়ী হয়েছে এবং এনডিএর মধ্যে কিন্তু বিজেপি একটি সবথেকে বেশি সিট কিন্তু বিজেপি পেয়েছে। প্রায় 220-র উপরটা সিট কিন্তু এনডিএ পেয়েছে 288টার মধ্যে, এবং তার মধ্যে 137টার উপরে সিট কিন্তু বিজেপি একাই পেয়েছে। তো এরকম ঝাড়খণ্ডে কেন এরকম ফলাফল হলো বিজেপির, যেখানে কিন্তু মনে করা হচ্ছিল যে বাংলাদেশ ইস্যু, যে বাংলাদেশ অনুপ্রবেশকারী ইস্যু, বাংলাদেশ সরকারের পরিবর্তনের পরে সেখানে কিন্তু এই ইস্যুটা কিন্তু ঝাড়খণ্ডে একটা বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, কিন্তু সেই ইস্যুটা কিন্তু সেরকমভাবে কাজ করেনি। তার কতগুলো কারণ আছে বন্ধুরা। সেটা হচ্ছে, আপনারা জানেন অমিত শাহ কিন্তু এবং নরেন্দ্র মোদী যখন নির্বাচনী সভা করছিলেন, সেখানে অমিত শাহ কিন্তু বলেছিল যে বাংলাদেশিদের খুঁজে খুঁজে বের করে কিন্তু এখান থেকে বিতাড়িত করা হবে যদি বিজেপি এখানে ক্ষমতায় আসে, এবং তারা এখানে এসে জোর করে জমি জায়গা কিন্তু তারা দখল করছে, এবং এখানকার যে আদিবাসী মহিলা তাদের বিয়ে করে কিন্তু তাদের সম্পত্তি কুক্ষিগত করছে, এবং আদিবাসীদের কিন্তু অস্তিত্ব বিলুপ্ত হচ্ছে এর ফলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু একই কথাই বলেছিলেন, এবং মনে করা হচ্ছিল কিন্তু এটা কিন্তু আদিবাসী জনগোষ্ঠীকে কিন্তু সংগঠিত করবে এই স্লোগান, কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু দেখা গেল উল্টো। এর কতগুলি কারণ আছে। সেটা হচ্ছে, আপনারা জানেন ঝাড়খণ্ডের যে মুখ্যমন্ত্রী, তার এগেনস্টে কিন্তু একটা জমি কেলেঙ্কারি রয়েছে, এবং এর ফলে তিনি কিন্তু জেলও খেটেছেন। কয়েকদিন আগে তিনি জামিনে মুক্ত হয়েছেন, এবং তিনি বেরিয়ে কিন্তু একটি কথা বলেছেন যে বিজেপি বা কেন্দ্রীয় সরকার যার যে ক্ষমতায় রয়েছে, তারা কিন্তু রাজনৈতিকভাবে তার সাথে না পেরে রাজনৈতিক ষড়যন্ত্র করছে, এবং এই মিথ্যা মামলা তার এগেনস্টে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি বিজেপি ক্ষমতা আসার পরে দুর্নীতি কিন্তু তাদের একটা মেন, দুর্নীতি প্রতিরোধ কিন্তু তাদের একটা মেন ইস্যু ছিল, এবং এর জন্য কিন্তু বিভিন্ন রাজ্যে কিন্তু ইডি সিবিআই তদন্ত চালাচ্ছে। কিন্তু ইডি সিবিআই তদন্ত চালালেও কিন্তু আমরা দেখেছি বেশ কিছু নেতানেত্রী বিভিন্ন রাজ্যে, যারা যেসব দল ক্ষমতায় রয়েছে, তাদের বেশ কিছু নেতানেত্রী কিন্তু জেলে গেছে, কিন্তু ইডি সিবিআই কিন্তু ঠোস সাবুত যাকে বলে, ঠিক আছে, সঠিক তথ্য প্রমাণ কিন্তু তারা হাজির করতে পারেনি। তারা জেরার পর জেরা করে যাচ্ছে, এবং আদালতের থেকে তারা সময় চেয়েছে, কিন্তু একটা সময়ের পর দেখা যাচ্ছে এই রাজনৈতিক দলের নেতারা কিন্তু জামিনে মুক্ত হয়ে যাচ্ছেন। এবং এই ঝাড়খণ্ডের যে মুখ্যমন্ত্রী ছিলেন, তার ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা হয়েছে, এবং মানুষের মনে একটা ধারণা তৈরি হয়েছে যে এই বারংবার যে দুর্নীতির খেলা যেটা বিজেপি করছে, এবং ইডি সিবিআই দিয়ে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে, এদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, যেটা বিরোধীরা বলছে সেটা কিন্তু সঠিক। কেননা তারা ইডি সিবিআই কিন্তু সঠিক প্রমাণ কিন্তু আদালতে দাখিল করতে পারছে না, যার জন্য তারা আবার জামিন পেয়ে যাচ্ছে, এবং আগের মতো রাজনৈতিক কার্যকলাপ তারা চালিয়ে যাচ্ছে। সুতরাং এই জিনিসটা কিন্তু মানুষের মনে গেঁথে গেছে। এখন ইডি সিবিআইকে কিন্তু যেটা আরও বলা হচ্ছে, ইডি সিবিআই হচ্ছে তোতা পাখি, কেন্দ্রীয় সরকার যেভাবে বলছে বা বিজেপি যেভাবে বলছে সেভাবে কিন্তু তারা কাজ করছে। এই জনমানুষের কিন্তু এরকম একটা পার্সপেক্টিভ কিন্তু বিরোধীরা বিল্ড আপ করার চেষ্টা করছে, অনেক ক্ষেত্রে তারা কিন্তু সফল। আমরা ঝাড়খণ্ডের নির্বাচনের দিকে যদি তাকাই, সুতরাং এখন কিন্তু বিজেপিকে কিন্তু ইডি সিবিআই যেসব তদন্ত করছে, ঠিক আছে, তাদের ইডি সিবিআই আধিকারিকদের ডেকে হয়তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা মিটিং করা উচিত, যে সমস্ত মামলাগুলি চলছে তাদের তাড়াতাড়ি নিষ্পত্তি করার জন্য, এবং যথাযথ প্রমাণ দাখিল করে আদালতে
এগুলি প্রমাণ করার জন্য যে মামলাগুলি তারা করছে, এবং আদালতকে সাহায্য করা উচিত যাতে তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে। আমার মনে হয় যেটা করা উচিত, তাহলে কিন্তু জনমানুষের একটা ধারণা আবার পাল্টাতে শুরু করবে যে বিজেপি সঠিকভাবেই দুর্নীতির বিপক্ষে। আর দ্বিতীয় কথা, যে ঝাড়খণ্ডের ইস্যুটা, যেটা বাংলাদেশি ইস্যু, সেটা কিন্তু হয়তো এই দুর্নীতিকাণ্ডের জন্য কিন্তু অনেকটা মলিন হয়ে গেছে, এটা আমার মনে হচ্ছে। মহারাষ্ট্রে যেটা ব্যাপারটা এসছে, সেই মহারাষ্ট্রের ব্যাপারটা কিন্তু একটু আলাদা। মহারাষ্ট্রে কিন্তু 50-50 গেম ছিল। আপনারা জানেন এনসিপি এবং শিবসেনা ভাগ হয়ে গেছে, এবং গত লোকসভা নির্বাচন 48টা লোকসভা সিটের মধ্যে কিন্তু 30টা কিন্তু এই বিরোধী যারা শিবসেনা, উদ্ধব ঠাকরে শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপি, তারা কিন্তু এবং কংগ্রেস মিলে কিন্তু পেয়েছিল। কিন্তু এখন খেলাটা কিন্তু এই 4-5 মাসে কী হলো যে খেলাটা পুরো পাল্টে গেল। সেটার মধ্যে অনেক কিছু কারণ হচ্ছে যে এই যে মহাজুতি যে জোট ক্ষমতায় রয়েছে এখন মহারাষ্ট্রে, তারা কিন্তু বেশ একটি প্রকল্প ঘোষণা করেছে, সেটা হচ্ছে লাডলি বেহেন যোজনা। সেখানে কিন্তু 1500 টাকা করে যাদের বার্ষিক রোজগার 2.5 লক্ষ টাকা বা তার নিচে, সে সমস্ত মহিলারা 21 থেকে 60 বছর অবধি তাদের অ্যাকাউন্টে কিন্তু 1500 টাকা করে কিন্তু দেওয়া হবে। এটা কিন্তু একটা গেম চেঞ্জার হয়ে গেছে আমার মনে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে নরেন্দ্র মোদী একটি স্লোগান, বা বিজেপি কিন্তু একটা স্লোগান একটা বিল্ড আপ করেছে, এবং সেটা কিন্তু জনমানুষের ভালো প্রভাব ফেলেছে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক হে তো সেফ হে। অর্থাৎ হিন্দু ভোট কিন্তু তারা এই স্লোগানের মাধ্যমে কিন্তু একজোট করতে পেরেছে। এবং আপনারা দেখেছেন যে জনমানুষে একটা ক্ষোভ ছিল চাষিদের, উত্তর মহারাষ্ট্রে কিন্তু একটা পেঁয়াজ চাষিদের কিন্তু একটা বড় একটা ভূমিকা রয়েছে। সেখানে কিন্তু তারা সরকার যে পেঁয়াজ এক্সপোর্টের উপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল, তারা কিন্তু এরপরে বিজেপি গভর্নমেন্ট কিন্তু এটা, বা এনডিএ গভর্নমেন্ট কিন্তু এটা রিকগনাইজ করেছে, এবং তারপরে কিন্তু একটা সঠিক নীতি নিয়েছে, যেটা একটা এই চাষিদের উপর একটা প্রভাব ফেলেছে, এবং তাদের কিন্তু বিজেপির পক্ষে বা এনডিএর পক্ষে কিন্তু এই ভোটটা টানা সম্ভব হয়েছে। লাডলি বহন যোজনা কিন্তু প্রায় 2.5 কোটির ওপর মহিলা কিন্তু, আমার মনে হয় ম্যাক্সিমাম ভোটটা কিন্তু এই এনডিএ জোট টানতে পেরেছে, এবং হিন্দু ভোট যে একত্রিত করার ব্যাপারটা, এটাও কিন্তু সম্ভব হয়েছে এই লড়েঙ্গে তো বাটেঙ্গে তো কাটেঙ্গে আর এক হে তো সেফ হে, এই স্লোগানের উপর ভিত্তি করে কিন্তু আমার মনে হয় যে হিন্দু ভোটটা যেটা হচ্ছে এটা একত্রিত করা সম্ভব হয়েছে। আর আমার আরেকটি বিষয় মনে হচ্ছে যে কংগ্রেস কিন্তু এখানে কিন্তু মহাবিকাশ আঘাড়ি জোট যেটা ছিল, এখানে কিন্তু 101টা সিট কিন্তু মহারাষ্ট্রে কিন্তু কংগ্রেস দিয়েছিল, কিন্তু কংগ্রেসের সেই সাংগঠনিক ক্ষমতা কিন্তু এখনও নেই। অর্থাৎ আমি বলতে চাইছি যে একটা সর্বভারতীয় দল কিন্তু আমরা দেখেছি এর আগেও বিজেপির কাছে কিন্তু যখনই তারা ফেস করেছে তারা কিন্তু গোহারা হেরেছে। এখন লোকসভার পরে খানিক সিট তাদের বেড়েছিল, কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই যে কংগ্রেস কিন্তু আগের জায়গায় চলে এসেছে। তো আমার মনে হয় যে সমস্ত রাজনীতিক ভারতবর্ষের যে সমস্ত জায়গায় আঞ্চলিক দল ক্ষমতায় রয়েছে, তাদের সঙ্গে কিন্তু কংগ্রেস জোট বেঁধে লড়া উচিত, এবং লড়ছেও, কিন্তু তাদের কিন্তু কম সংখ্যক সিটে লড়া উচিত। আমার মনে হয় যেখানে যে ক্ষমতা রয়েছে তাদেরকে সেখানে বেশি সিট ছেড়ে দেওয়া উচিত, কিন্তু কংগ্রেস যেখানে 101টি সিটে লড়াই করেছে এবং তারা কিন্তু গোহারা হেরেছে সব জায়গায়। এটা কিন্তু একটা বার্তা কংগ্রেসের জন্য যে এখনও কিন্তু কংগ্রেসের সাংগঠনিক যে ব্যাপারটা কিন্তু সেই জায়গায় এখনও আসেনি। এবং আগের লোকসভা আসনে কিন্তু একটা ব্যাপার ছিল যে যেখানে বিজেপি নেতারা সংবিধান বদল করার একটা বিষয় বলেছিল, এবং সেটা কিন্তু জনমানুষের ভালো প্রভাব ফেলেনি। সেই জিনিসটা কিন্তু রাহুল গান্ধী বা কংগ্রেস কিন্তু ভালো মতো প্রচার করেছিল, এবং তার জন্য কিন্তু একটা প্রভাব কিন্তু লোকসভা নির্বাচনে কিন্তু পড়েছিল, যেখানে বিজেপির সিট বা এনডিএর সিট কিন্তু অনেকটা মহারাষ্ট্রে কমেছিল। এবার যেখানে বলা হচ্ছে যে বিরোধীরা কেন ব্যর্থ হলো, এখানে বলছে মহারাষ্ট্র নির্বাচনে বিরোধী মহাবিকাশ আঘাড়ি জোটে 101টি আসনে কংগ্রেস লড়াই করেছিল। লোকসভা ভোটের ফলাফলের পুনরাবৃত্তি ঘটিয়ে বিধানসভার বৃহত্তম দল হিসেবে উঠে আসবে বলে তারা আশা করেছিল, কিন্তু ফলাফল বের হওয়ার পরে দেখা গেছে বিরোধী জোটের রথী মহারথীরাও পরাজিত। কোথায় ভুল ছিল তাদের? বিশ্লেষক সমর খাদাস বলেন, মহাজুতি সরকার যখন 1500 টাকার লাডলি বাহেন প্রকল্প এনেছিল, তখন মহাবিকাশ আঘাড়ি তার সমালোচনা করেছিল। তারপর মহাবিকাশ আঘাড়ি নিজেই তাদের নির্বাচনী ইস্তাহারে 3000 টাকা দেওয়ার একটা প্রকল্পের কথা বলে। মহাবিকাশ আঘাড়ির দলগুলি
ঐক্যবদ্ধভাবে কাজ করেছে বলে মনে হয় না। কংগ্রেসের ভুল ধারণা ছিল যে আমাদের জনভিত্তি দেখা হলে আরও বেশি আসন পাওয়া উচিত। এর ফলে কংগ্রেস শিবসেনায় মতানৈক্য দেখা যায়। অন্যদিকে রাহুল গান্ধী আদানি, ধারাবি, বস্তি এবং মুদ্রাস্ফীতির মতো নন ইস্যুতে মন দিয়েছিলেন বলে মনে হয়েছে মিস্টার খাদাসের। অর্থাৎ একজন রাজনৈতিক বিশ্লেষক তিনি বলছেন যে লাডলি বাহন যোজনা যেটা বিরোধিতা করেছিল কংগ্রেস বা মহাবিকাশ আঘাড়ি জোট, কিন্তু পরবর্তীকালে তারা কিন্তু তাদের ইশতেহারে বলেছিল তারা ক্ষমতায় এলে 1500 টাকা দিচ্ছে বর্তমান সরকার, এনডিএ সরকার, তারা মহাবিকাশ আঘাড়ি ক্ষমতায় এলে এরা কিন্তু 3000 টাকা দেবে। অর্থাৎ আপনি একদিকে একটি প্রকল্পের বিরোধিতা করছেন, অপরদিকে আপনি ইশতেহারে আরও ডবল টাকা অফার করছেন সেটাকে সমর্থন করে। এটা হচ্ছে একটা পারস্পরিক বিরোধী একটা স্টেটমেন্ট। এই পরস্পর বিরোধী স্টেটমেন্ট কিন্তু জনগণ ভালোভাবে নেয়নি এবং আমরা পশ্চিমবাংলার ক্ষেত্রেও দেখেছি। পশ্চিমবাংলায় যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে তারা যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালিয়েছে, সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিন্তু যে মহিলাদের 1000 টাকা করে দেওয়া হয় এবং প্রান্তিক যে সংখ্যালঘু বা যারা SC/ST মহিলা যারা রয়েছে তাদের যে 1200 টাকা করে মাসে দেওয়া হয়, এটাও কিন্তু বিরোধী এখানে বিজেপি রয়েছে, তারা কিন্তু এর বিরোধিতা করে। কিন্তু অপর ক্ষেত্রে যখন ইশতেহার তাদের বেরোয় তারা কিন্তু দেখা যায় ডবল টাকা তারা অফার করছে। অর্থাৎ এটা পরস্পর বিরোধী স্টেটমেন্ট। একাধারে আপনি এটাকে বিরোধিতা করছেন, অপরদিকে আপনি এর সমর্থন করে আপনার ইশতেহারে ডবল টাকা অফার করছেন। অর্থাৎ আপনি জানেন এটা জনমানুষে কিন্তু প্রভাব ফেলছে তৃণমূলের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। একই কেস কিন্তু মহারাষ্ট্রেও হয়েছে। অর্থাৎ কিন্তু 4 মাস আগে কিন্তু এই প্রকল্পের 1500 টাকা করে এককালীন টাকা কিন্তু এই 2.5 কোটি প্রায় মহিলাদের কিন্তু অ্যাকাউন্টে ঢুকে গেছিলো এবং তারা কিন্তু এই ফলের সুফল পাচ্ছে, এই প্রকল্পের সুবিধা পাচ্ছে এবং মহাবিকাশ আঘাড়ি কিন্তু দেখেছে যে এটা কিন্তু গেম চেঞ্জার হতে পারে, তাই এই প্রকল্পের তারা বিরোধিতা করেছে। কিন্তু অপরপক্ষে ডবল টাকা অফার করে কিন্তু ইশতেহারে তারা এটা ইনক্লুড করেছে। এটা কিন্তু জনমানুষের একটা পারস্পরিক বিরোধী স্টেটমেন্ট হিসেবে কিন্তু পরিগণিত হয়েছে এবং এর ফলাফল কিন্তু ভালো হয়নি কংগ্রেসের জন্য বা মহাবিকাশ আঘাড়ি যে জোট রয়েছে তাদের জন্য। সুতরাং বন্ধুরা, আজকে এই ছিল আমার প্রতিবেদন। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আজকে আমার বিষয়টি ছিল ন্যাশনাল পলিটিক্সের উপর। পরবর্তীকালে আমি আবার জিও পলিটিক্স এর ব্যাপারগুলো নিয়ে আবার ভিডিও করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। নমস্কার।